ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে আমরা স্ট্রাকচার আসলে কিভাবে মনে রাখতে পারি। জাস্ট একটা সেন্টেন্স মনে রাখবে, এই যে হোয়াট ইজ ইওর নেম, এটা মনে মনে সাজাবে। হোয়াট, ডব্লিউ ইজ হোয়াট, ইজ টু সাবজেক্ট, এবার ইওর নেম এর সাবজেক্ট হিসেবে চলে আসছে। এটা যখন পরে পরে সাবজেক্ট অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন তাহলে এটা এরকম হলো, শুধু আমাদের টেন্সের পরিবর্তন হয়েছে। আচ্ছা, তুমি কি করছো, তুমি কি করছো, এটা হচ্ছে যদি আমরা বা করছো বা করেছো, করতেছো না কিন্তু করেছো। আমরা হচ্ছে কাল আগের দিন যখন আমরা পারফেক্ট টেন্স পড়ছিলাম তখন বলছিলাম যে একটা কাজ ইতিমধ্যে শেষ কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। বললাম তুমি কি পাস করেছো, মানে কি পাস করলে কি মানুষের সার্টিফিকেট কি হারায় যায় নাকি বা ফলাফল চলে যায় নাকি? পাস করে তারপর এটা ফলাফল রয়ে যায়। তারপর আমরা বলছিলাম হচ্ছে পারফেক্ট টেন্স কি, যে একটা কাজ শেষ কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এরকম বোঝাতে পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে পারফেক্ট টেন্স আমরা একটা সেন্টেন্স তুমি কি করেছো, আমি যদি বলি যে তুমি পাস করেছো, তাহলে এটার গঠন হতে কেমন? তুমি পাস করেছো তবে হবে কি ইউ হ্যাভ পাসড, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3, এভাবেই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন নাকি? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের পরে কি আসে? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে বললাম যে ইউ হ্যাভ পাসড, তুমি পাস করেছো। আচ্ছা, যদি প্রশ্ন করি তুমি কি পাস করেছো, এটা প্রশ্ন করা যায় না, তুমি কি পাস করেছো, তখন এটা গঠন, এটা তখন এটা আমরা কেমনে লিখতাম, পারফেক্ট টেন্সে কেমনে লিখতাম? মনে করে লেখা তুমি কি পাস করেছো, তুমি কি পাস করেছো, এটা তখন বললাম আমরা এটা, তখন এটা কি আর আমাদের টেন্সও তো পরিবর্তন হয়ে গেল। প্রশ্ন করো ঠিক আছে, তখন এটা প্রশ্ন হয়ে গেল না, সে কি হয়ে গেল না? কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, এটা তুমি কি পাস করেছো এর উত্তরে আমরা কি বলি? এটা হোয়াট, আমি বললাম তুমি কি পাস করছো, উত্তরে কি বলি? ইয়েস বা নো বলি না? আর তাহলে কি এটা আমরা কি ডবল এস ওয়ার্ড? জি জি। আচ্ছা, এটা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাইনে করার কারণে সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো। WH ওয়ার্ড দিয়ে, WH ওয়ার্ড যে আছে হোয়াট, হাউ, হুম, এসব, এই যে এইজন্য আছে WH লেখা আছে, W/H ওয়ার্ড, এইগুলোর নাম হচ্ছে WH ওয়ার্ড। W/H দিয়ে আছে, WH ওয়ার্ডের ভিতরে আমি লিখে দিয়েছিলাম যে হোয়াট, হুইচ, হুম, হাউ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। মানে প্রশ্ন এটা ইস্যু হচ্ছে আপনার আলোচনা শিরোনাম হচ্ছে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন যে গঠন হয় তার নিয়মগুলো আমরা বলতেছি আর কি প্রথমে। তাহলে দেখেন এটা আমাদের বুঝতে হবে যে তুমি কি পাস করেছো যখন বলবো তখন কিন্তু আমাদের WH ওয়ার্ড এর প্রশ্ন হলো, তখন অক্সিলারি ভার্বে চলে যাবে। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যখন প্রশ্নের উত্তর ইয়েস নো চলে আসবে, প্রশ্নের উত্তরটা যখন ইয়েস নো আসবে তখন আর WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা যাবে, তখন প্রশ্নের উত্তরে কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদের যে প্রশ্ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি WH ওয়ার্ডের প্রশ্ন আসলে, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্বের প্রশ্ন। আর অক্সিলারি ভার্বের প্রশ্ন সেটার নাম হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, কারণ এটার আমরা উত্তর দিতে পারি কি ইয়েস অথবা নো দিয়ে। সুতরাং আমাদের WH ওয়ার্ডে তুমি এইটাই মাথায় রাখলেই হবে কি WH ওয়ার্ডের গঠন হচ্ছে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আচ্ছা, তুমি কি খাও, যখন বলো তুমি কি খাও, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো, যখন আমরা বলবো আমি খাও না খাও খাইতেছো, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো। আচ্ছা দেখেন তো এই জায়গা আর আছে না, ভার্বের সাথে আইএনজি আছে না, কেন আসছে এই জায়গা আর আসলে, এবার ভার্বের সাথে আইএনজি আসলে কেন? একটা কথা মনে রাখবেন আপনারা যে আমরা কিন্তু চাইলে যে কোনো জায়গায় একটা অ্যামিজার বসাইতে পারবো না। আমরা একটা অ্যামিজার বসাইতে হলে তারপরে ভার্বের সাথে আইএনজি আনতে হবে, ভিতরে আনতে হবে। একদিন বলছি যে আইএনজি কখন, যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন আইএনজি আসবে, আর যখন আমরা প্যাসিভ করব তখন অ্যামিজারের পরে কি আসবে? একটা V3 আসবে। সুতরাং আমরা চাইলে যে কোনো জায়গা শুধু আমরা মনে হইলো আর অ্যামিজার বসাই দিলাম, ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের বুঝতে হবে যে অ্যামিজারের পর ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হয়। না এইজন্য আমরা ইচ্ছে করলে যে কোনো জায়গায় অ্যামিজার বসাই দিতে পারবো না। অ্যামিজার বসানোর পরে আমাদের ভাবতে হবে কি এরপরে আমরা কি যুক্ত করতেছি। প্যাসিভ করলে V3 হবে, আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে আপনার কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আইএনজি হবে। এটার বাংলা করলে হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো, ব্যাপারটা বুঝতে হবে কি তুমি কি খাইতেছো। আরেকটা মনে করে বললাম
বললাম হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান। দেখেন এইটা হচ্ছে কোন টেন্সে আসলো প্রশ্নটা, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসলো। এটা আমাদের বুঝতে হবে, এইটা আসলে হচ্ছে প্রশ্নটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সুতরাং আমাদের টেন্সের পরিবর্তনের সাথে কিন্তু আপনি একটা জিনিস দেখেন তো, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তারপরে কি আপনাদের এই যে অক্সিলারি ভার্ব আছে, তারপরে কি সাবজেক্ট আছে, হ্যাঁ। তাহলে গঠন তো এটাকে মিলছে গঠনের সাথে। আচ্ছা তারপরে দেখেন হট আসলে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর বললাম হ্যাভ। আচ্ছা হ্যাভটা কি একটা অক্সিলারি ভার্ব না, প্রাইমারি অক্সিলারি। আচ্ছা তারপরে আসলো কি এই যে কিউটা কি সাবজেক্ট হিসেবে আসছে, তার মানে আমাদের মনে রাখতে হবে টেন্স যত পরিবর্তন করতে হবে আমাদের এই গঠনটা ঠিক রাখতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তার মানে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই কথাগুলো, যে আমাদের প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর আসবে সাবজেক্ট। এবার আপনি যে কোনো প্রশ্ন করেন আপনি বইয়ের সাথে যে কোনো জায়গায় মিলে দেখবেন এই ফরম্যাটেই প্রশ্ন করা থাকবে। ব্যাপার হচ্ছে কি প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা লেকচার দিতে হয়, বুঝছেন, পুরোটা বোঝার জন্য। কিন্তু আপনাদের সিলেবাস যেভাবে সাজানো বা সময় যতটুকু এইভাবে আসলে ওইভাবে বেস থেকে কথা বলা সম্ভব না। আপনার একটা কথা বলা চলে এইভাবে, আপনার আমি কখন আশিকে যদি প্রথমেই বলি যে তুমি রিডিং পড়ে শোনাও, মানে আকার শিকার না পড়ে বললাম না রিডিং পড়ে শোনাও, ব্যাপারটা অনেকটা হাস্যকর হবে। এই ইংলিশ ব্যাপারটা আছে ফান্ডামেন্টাল ইংলিশ বা বেসিক যে ব্যাপারগুলো আছে, বেসিক ব্যাপারগুলো না বুঝলে পরবর্তী ব্যাপারগুলো মনে রাখে যে আপনাদের সব আছে হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের, কিন্তু অ্যাডভান্স লেভেল বোঝার জন্য আগে তো বেসিকটা বুঝতে হবে। এখন তো ওইরকম সুযোগ বা সময় নাই যে আপনার 4 মাস ধরে বেসিক বুঝাইয়া তারপর হচ্ছে আপনাদের অ্যাডভান্স লেভেল পড়াবো। এজন্য যেভাবে মোটামুটি বোঝানো যায় সেভাবে চেষ্টা করতেছি। আরেকটা আছে অক্সিলারি ভার্বের প্রশ্ন। আরেকটা হচ্ছে কি অক্সিলারি ভার্বের প্রশ্ন। আপনাদের প্রথমে আমি বলছিলাম দেখেন আপনারা উপস্থিত ছিলেন কিনা যারা জমে ছিলেন, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আপনাদের সাথে আরেকবার একটু বলে দেই। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, কিছু যদি থাকে এক্সটেনশন, তারপরে ফুল স্টপ। এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন যদি বুঝি তাহলে আমাদের অক্সিলারি ভার্বের প্রশ্ন করার ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মনে করেন অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আপনাদের আমি একটা প্রশ্ন লিখে দিলাম, মানে একটা প্রশ্ন করি, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেই, তারপর প্রশ্ন করতেছি। আচ্ছা দেখেন তো একটা জিনিস এই জায়গায় কি বললাম, ইউ আর রহিম, তুমি আর রহিম। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আমি হচ্ছে ভিডিওতে দেখলে আপনারা দেখতে পাবেন, বলছি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স ওই সমস্ত সেন্টেন্স যে সেন্টেন্সগুলোতে কোনো থাকবে না কোনো আবেগ, থাকবে না কোনো প্রশ্ন, থাকবে না কোনো আদেশ উপদেশ অনুরোধ, থাকবে না কোনো প্রার্থনা, স্বাভাবিক কথাবার্তা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর প্রশ্নবোধক সেন্টেন্সটাকে কি বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেটা নিয়ে আমরা আলোচনা করছি এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা তো প্রশ্নবোধক যে সেন্টেন্স কোনো প্রকার সেন্টেন্স, যে সেন্টেন্সের কোনো আদেশ নিষেধ অনুরোধ উপদেশ এগুলো বোঝানো সেটার বলা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ নিয়ে একবার আলোচনা করব, এই সময় ভিতরে আলোচনা করতে হবে। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় সেগুলোকে। আর অপারেটিভ সেন্টেন্সে যা দ্বারা কোনো প্রার্থনা বোঝানো হয়, বললাম যে তুমি দীর্ঘজীবী হও, এটা কি প্রার্থনা করা হলো না? এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা জানি যা দ্বারা কোনো বিস্ময় প্রকাশ করা হয়, বললাম হা আহা লোকটা মারা গেল, আহা লোকটা অ্যাক্সিডেন্ট করছে, বললাম হুররা ওই বন্ধ গেম আমরা খেলায় জিতছি, এটা আনন্দ প্রকাশ পাচ্ছে বা বিস্ময় হচ্ছে। বললাম কতই না সুন্দর পাখিটা, এটা বিস্ময় প্রকাশ পেলো। এটা হচ্ছে আমাদের, এটা বলা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখেন তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ প্রকাশ পেলো, তারপর হচ্ছে আপনার কি অপারেটিভ সেন্টেন্সে প্রার্থনা পেলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করা হলো, আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা করা হলো কি আদেশ নিষেধ অনুরোধ। তাহলে বাকি যে স্বাভাবিক কথাবার্তাগুলো আছে সেটি হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স, একেবারে সাদামাটা কথা। এই আপনার সাথে কথা বলতেছি আমি, স্বাভাবিক কথা বলতেছি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলতেছি। আচ্ছা তাহলে দেখেন তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে একেবারে সহজ, কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আচ্ছা বললাম ইউ আর রহিম, এই জায়গা সাবজেক্ট হচ্ছে কি
ইউ ভার্ব হচ্ছে আর। আবার আমরা এরকম ইউ আর রহিম না বলে দেখেন আপনারা যদি আমরা ই বলি হি ইজ রহিম, আপনি জিজ্ঞেস করলেন যে কি, আমি বললাম হি ইজ রহিম, এটা তো বুঝছেন, এটা তো বুঝতে সমস্যা নেই। কি সাবজেক্ট তারপর একটা কি ভার্ব। আচ্ছা আমার বলেন স্যার আপনি কি করতেছেন, আমি বললাম কি আই অ্যাম টিচিং, আই অ্যাম টিচিং, আমি পড়াচ্ছি। তাহলে কি হলো, আইটা হলো কি সাবজেক্ট, এমটা আসলো এর টেন্স গঠনের জন্য আসছে, সাবজেক্টের পরে ভার্ব আসলো, তারপর হচ্ছে এক্সটেনশন যদি কিছু থাকে। আচ্ছা কি পড়াচ্ছেন, আই অ্যাম টিচিং ইংলিশ, আই অ্যাম টিচিং ইংলিশ। আচ্ছা এই এমটা মেইন টিচিং, কিন্তু এমটা আসলে গঠনের জন্য আসলো, যাই তাহলে এইটুকু পুরোটাই ভার্ব ধরে নেই, আর এটা হচ্ছে কি এক্সটেনশন। তাহলে কি সাবজেক্ট ভার্ব তারপরে কি আসলো, সাবজেক্ট ভার্ব তারপরে এক্সটেনশন। এক্সটেনশন শব্দ তো বাড়তি অংশ, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আসলো এটা। আচ্ছা আমরা বুঝলাম এই ইয়েস নো কোশ্চেন বোঝার জন্য একটা সবচেয়ে সহজ উপায় আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এবার আমরা যদি ইয়েস নো কোশ্চেন বা অক্সিলারি ভার্বের প্রশ্ন করি, তাহলে আমরা কি করব, শুধু এইটাকে যে অক্সিলারি ভার্বটা আছে এই অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো, আর যা আছে হুবহু এক থাকবে। মনে রাখবেন আবার বোঝেন ব্যাপারটা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আগে সাজাবো যদি আমরা ডব্লিউএস ওয়ার্ড করতে চাই হচ্ছে কি দিয়ে, মানে ডব্লিউএস ওয়ার্ড বলতেছি, মানে আমরা যদি প্রশ্ন করতে চাই অক্সিলারি ভার্ব দিয়ে, যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে চাই আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাজাই দেব। কেমন, আচ্ছা বললাম হচ্ছে তুমি কি ভাত খাবে, তুমি কি ভাত খাবে, এটার উত্তর আসবে কি হ্যাঁ বা না। আচ্ছা আমরা এটা বলতে পারি যে তুমি ভাত খাবে, সবাই বলতাম না তুমি ভাত খাবে, এটাকে আমি প্রশ্ন করছি, বুঝতে তুমি কি ভাত খাবে তখন প্রশ্ন হলো, কিন্তু প্রথমে আমরা বললাম কি তুমি ভাত খাবে। তাহলে আমরা আগে এইভাবে যদি সাজাই দিতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা একটা সহজে আলোচনা করি, বেশি কঠিন না গেলে আছে বোঝা সমস্যা হবে। দেখেন বললাম হি ইজ রহিম, তার নাম কি, আপনি বললেন এই যে কি, আমি বললাম হি ইজ রহিম, এ হচ্ছে কি রহিম। আচ্ছা এইবার মনে করেন আমরা ইজটার আগে নিয়ে আসলাম, আচ্ছা দেখেন তো এটার ভিতরে কোন তফাৎ আছে, শুধু ভার্বটা মানে এই অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসছি না, তাছাড়া কি আর কোনো পরিবর্তন আছে না। আচ্ছা বলা হলো কি হি ইজ রহিম, সে রহিম। এখন আমার সাথে একটা ছেলে আপনি বলেন স্যার এই কি রহিম, এই কি রহিম, আমি কি বলবো, উত্তরে কি বলবো ইয়েস বলবো। তার মানে আমাদের এই অক্সিলারি ভার্বটা প্রশ্ন করার জন্য অ্যাসার্টিভ যাইতে হবে আগে, মানে আমাদের বোঝার সাথে বলতেছি অ্যাসার্টিভ যাইতে হবে, ব্যাপারটা এমন না কেউ যদি পারে সরাসরি আমি ইন্টারোগেটিভ পারবো, তার জন্য এটা দর্তব্য বিষয় না, এটা জাস্ট আমরা বোঝার সাথে বলতেছি যে আমাদের অ্যাসার্টিভের গঠনটা জানি, তারপরে অটোমেটিক ইন্টারোগেটিভ হয়ে যাবে অক্সিলারি ভার্ব দিয়ে। আচ্ছা বললাম হি ইজ ইটিং রাইস। আচ্ছা হি ইজ ইটিং রাইস, সে কি করতেছে, আচ্ছা তাহলে এটা আমরা যদি প্রশ্ন করি সে কি ভাত খাইতেছে কেমনে করব, ইজ হি ইটিং রাইস, ইজটাকে আগে নিয়ে আসবো। দেখো তো আমাদের ইসের সাথে এবার আমাদের আমরা কিন্তু এখন গঠন নিয়ে আলোচনা করিনি, অক্সিলারি ভার্বের গঠন নিয়ে আলোচনা করিনি, কিন্তু তাও অক্সিলারি ভার্ব কি পারা যাবে না। আচ্ছা এবার আমরা আসবো গঠনে, আমরা অক্সিলারি ভার্ব দিয়ে যে আমরা প্রশ্ন করি তাহলে গঠন আসবে কেমনে। আমরা আপনাদের একটা জিনিস শিখাইছি যে আমাদের গঠন মুখস্থ করার আগে আমরা একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলাইলি আমরা গঠন বাইরে দেব। আচ্ছা এবার দেখেন তো প্রথমে কি আসলো, অক্সিলারি ভার্ব আসছে না, আচ্ছা অক্সিলারি ভার্ব কি আসছে দেখেন তো, সাবজেক্ট চলে আসছে না, এটা হচ্ছে গঠন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট তারপর এক্সটেনশন, তারপর অবশ্যই দিতে হবে কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে দেখেন অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করি, এই প্রশ্নটাও কিন্তু খুব বেশি কঠিন না, যদি আমরা জাস্ট এইটুকু মনে রাখতে পারি যে হি ইজ রহিম, এই ইজটার আগে দিয়েছেন ইজ রহিম, তাহলে অক্সিলারি ভার্ব আগে আসলো, তারপর সাবজেক্ট আসলো, তারপর এক্সটেনশন, এটাই হচ্ছে আমাদের গঠন অক্সিলারি ভার্বের প্রশ্নের।
আচ্ছা এই বন্ধু বোঝার কি সমস্যা আছে? তাহলে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে যে আমরা প্রশ্ন করলাম সেটা প্রথমে কি আসবে অক্সিলারি ভার্ব আসবে তারপর কি আসবে সাবজেক্ট আসবে তারপরে এক্সটেনশন আর অবশ্যই সেটা থাকবে কি একটা প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা আবার মনে করেন বললাম সে কাজ শেষ করেছে, সে কাজ শেষ করেছে বা আমরা আগে একটা প্রশ্ন করেছিলাম সে পাস করেছে। আচ্ছা বললাম সে পরীক্ষায় পাস করেছে। আচ্ছা সে পরীক্ষায় পাস করেছে তাহলে আমরা ইংলিশ করব কি? He has passed the exam. The exam নেই the exam হয়। আচ্ছা দেখেন তো সে পরীক্ষায় পাস করেছে এটা আমরা প্রশ্ন করলে কেমন কেমন প্রশ্ন করব? He has passed. Oh. আমরা এরকম করব সে কি পাস করেছে? Has he passed the exam? হ্যাঁ আমরা বাংলা প্রশ্ন করলে সে কি পাস করছে আমরা বলি না এই অমুক ছেলে তো পরীক্ষা দিল সে কি পাস করছে? আমরা উত্তর বলি কি হ্যাঁ অথবা না। আচ্ছা দেখেন তো তাহলে এইটাকে আমরা শুধু হ্যাশটাকে যদি আগে নিয়ে আসি হ্যাজ হি পাসড ইন দা এক্সাম তারপর অবশ্যই এটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে দেখেন এটা কি আমার কিছু কঠিন কিছু আমরা যদি অ্যাসার্টিভ করতে পারি তাহলে অবশ্যই কি করতে পারবো আমরা ইন্টারোগেটিভও করে ফেলতে পারবো। এবার এর ভিতরে একটু ব্যতিক্রম আছে। দেখেন আমি যে কয়টা প্রশ্ন এতক্ষণ আপনাদের বলছি বা যে কয়টা উত্তর দিচ্ছি সকলের ভিতরে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল। যেমন বলছি কি হি হ্যাজ পাসড ইন দ্য এক্সাম সে পরীক্ষায় পাস করেছে তাহলে কি জায়গায় একটা অক্সিলারি ভার্ব আছে। আমরা মানে ই করার জন্য ডব্লিউএস ওয়ার্ড প্রশ্ন করার জন্য কি করছি এই অক্সিলারি ভার্বটা কি করছি আগে নিয়ে আসছি না কিন্তু কিছু সেন্টেন্স আছে যার ভিতরে অক্সিলারি ভার্ব নাই। এমন সেন্টেন্স আছে না যার ভিতরে অক্সিলারি ভার্ব নাই কেমন? মনে করে বলেন সে খায়, সে খায়, সে যায়, আমি করি বা আমি যাই। আচ্ছা এরকম কিছু সেন্টেন্স থাকে না এটার আমি সে খায় হি ইটস কারণ হির পরে তার ইট হয় না কারণ কি হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সাথে কি হবে এস বাই এস যুক্ত হবে। আচ্ছা সে যায় He goes. হি গো না গোস Goes. গোস। আচ্ছা তারপরে বললাম হচ্ছে আমি যাই I go. আই গো। আচ্ছা দেখেন তো এইগুলোর ভিতরে কি অক্সিলারি ভার্ব তাহলে এইগুলোতে কি প্রশ্ন করতে হবে? আচ্ছা সে খায় এটা প্রশ্ন করব কেমন আমরা সে কি খায় এরকম হবে না উত্তর হবে কি Does he eat? ইয়েস বলবো। এখন মনে রাখতে হবে আমাদের এই জায়গা যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের ডু ভার্ব নিয়ে ধার করে আনতে হবে ডু ভার্ব ধার করে এনে আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে কেমন করব দেখেন তো এই জায়গায় কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে না হ্যাঁ। মনে রাখবেন যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকবে তখন আমরা ডাজ নিয়ে আসবো বুঝতে পারছেন কিন্তু এই যে আই গো এই জায়গায় কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে তখন এই জায়গায় আমরা আনবো কি ডু বুঝছেন। যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত না থাকে আই পরে কিন্তু কখনো ডাজ বসে না আই পরে ডাজ বসানো যাবে না কেন? আচ্ছা সে করে মনে করেন বললাম সে করে এই জায়গায় মনে করেন বললাম সে করে তাহলে কি হবে হি ডু না হি ডাজ? সে করে কি হবে হি ডু না হি ডাজ? Does. আচ্ছা আমি করি I do. আমি করি আই ডু। আচ্ছা তুমি করো You. তুমি করো ইউ ডু ব্যাপারটা খেয়াল করবে। আচ্ছা ইউর পর কি আমরা ডাজ বসাতে পারছি তাহলে ইউ দিয়ে যদি কোনো প্রশ্ন আমরা করি বা প্রশ্নের ভিতরে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে কি আমরা ডু আনবো না ডাজ আনবো? Do. ডু আনবো। আই পরে ডু আনবো না ডাজ আনবো? I do. কারণ আর কত ডাজ বসানো যায় না আই ডাজ তো দেবো হয় না আই ডু আমি করি। আচ্ছা কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রহিম ডু না রহিম ডাজ?
রহিম ডান্স রহিম ডান্স। তাহলে আমাদের এই অক্সিলারি ভার্বটা যখন আমরা প্রশ্ন করব, দেখেন এইগুলোই যখন আমরা প্রশ্ন করে ফেলাবো, তখন হি ইট আছে, বললাম হি ইটস, সে খায়, তখন প্রশ্ন করলে হবে কি? ডান্স ডান্স তারপর বলবো ডাজ হি ইট হি ইট। এবার একটা প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ইটস না ইট হলো কেন? হ্যাঁ আপনার সারা জীবন মনে রাখবেন, আমি আগে দিন বলছি অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, বিশেষ করে মডেল অক্সিলারির পরেও, মডেল অক্সিলারির পরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম হচ্ছে যেটা বিহন, বুঝতে পারছেন? মডেল অক্সিলারির পরে যদি ভার্ব আসে তাহলে কি হয়? বিহন হয়। আচ্ছা মনে করেন সে খেয়েছিল বা সে খেলো, আচ্ছা সে খেলো, সে খেলো, এটা কি পাস্ট টেন্সে চলে গেল না? অতীতকাল। তাহলে হবে কি? হি এট। প্রেজেন্টে বলে যদি হি ইটস, সে খায়, পাস্টে কি হবে? হি এট, সে খেলো। আচ্ছা এইটা, এই যে দেখেন এটটা, এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট পাস্টে আছে। আচ্ছা তাহলে এইটা যদি আমরা প্রশ্ন করি, তাহলে কি আমরা ডুবার ডাজ আনতে পারবো? তখন কি হবে? তখন আমাদের ডিড আনতে হবে। তখন মনে করেন সে কি খেলো, তখন এটা যদি আমরা প্রশ্ন করি হবে কি? ডিড হি ইট। আচ্ছা এটা বলতে একটু পরে লেখেন, আমি লেখার সময় দেব। এটা দ্বারা কি বোঝানো হলো? ডিড হি ইট, সে কি খেলো। আচ্ছা এই ডিডটা কি প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। আচ্ছা মনে রাখবেন ইংরেজির ক্ষেত্রে টেন্স দুইবার পাস্ট করা লাগে, একবার করলে হয়। তাহলে ডিড হি ইট, এখানে দেখেন ব্যাপারটা হচ্ছে ডিড কে দিয়েছি, পাস্টের কাজ করে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা এই জন্য তাহলে আমাদের এড করা দরকার নাই, কারণ কি টেন্সের কাজ ও নিজেই করে দিচ্ছে। কাল নির্ণয়ের যে কাজ আছে, অতীতকালের কাজ ও নিজেই করে দিচ্ছে না। সুতরাং আমরা যখন এই জায়গায় ডাজ দিলাম, ডাজ হি ইট, এই জায়গায় ইটস হলো না কেন? কারণ আমরা তো এই যে প্রথমেই কি করে দিচ্ছি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি। আচ্ছা ডাজ হয় কেমনে? ডু প্লাস ইএস যুক্ত করে ডাজ হয় না? দেখেন তো, হ্যাঁ ডু প্লাস ইএস যুক্ত করে যদি ডাজ হয়, তাহলে ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত আছে না এই জায়গায়? তাহলে আমরা প্রশ্ন করার সময় যেহেতু ডাজ আনো, তখন কি এই জায়গায় আমাদের ইটস করার দরকার আছে না? সুতরাং আমরা প্রথমেই যে ডু ভার্ব দিয়ে আসবো, এটাই কি করে দেবে? এটাইও এই যে ভার্বের সাথে এস বাই যুক্ত করার কাজ আগেই করে দেবে, টেন্স নির্ণয়ের কাজ করে দিবে। সুতরাং আমাদের এই জায়গায় কি করা লাগবে না, আর নতুন করে কিছু যুক্ত করা লাগবে না। আচ্ছা তাহলে সে যায়, তখন আমরা কি করব? প্রশ্ন করার সময় ডাজ হি গো, সে কি যায়? আচ্ছা আই গো, আমি যাই, তাহলে আমি যাই কি হবে? ডু আই গো, আমি কি যাই? একজন জিজ্ঞেস করলো যে ও তো প্রত্যেকদিন, মনে করো ও তো প্রত্যেকদিন বাজারে যায়, আমি বললাম তুই সবাই কথা বলিস, আমি কি যাই? এরকম বলি না, আমি কি বাজারে যাই? এই যে প্রশ্ন করলাম যে ডু আই গো, আমি কি যাই? ব্যাপারটা বুঝতে পারছেন? যখন তুলে ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, এই জাস্ট এই সিম্পল ব্যাপার। আপনার তো লেখা একটু বাকি আছে, জাস্ট এই জিনিসগুলোই, যে ভিডিও হচ্ছে হয়তো এসে দিয়ে দিবেন, আপনার ডেটাতে একটু দেখে নিয়ে তারপরে আমি বলে গেছি লিখতে দেবো। আচ্ছা আমাদের হচ্ছে প্রশ্ন গঠন হবে যে এইভাবে, অক্সিলারি ভার্বটা কি হবে? তাহলে আমরা আমাদের অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, আর বাকিটা ঠিক রাখলেই হয়ে যাবে। মনে করেন আমাদের, আপনি বললেন যে স্যার ফিউচারের একটা উদাহরণ দেন, ফিউচারে দিলাম, মনে করেন বললাম আমি যাব, আমি যাব, আমি যাব কি ভবিষ্যতে যাব না? আচ্ছা এটা কি হবে? কি আই উইল গো, আমি যাব কি হবে? আই উইল। আচ্ছা আমি কি যাব, তখন কি হবে? উইল তো শুনেন, শ্যাল উইল অনেকে আবার প্রশ্ন করতে স্যার আই পরে তো শ্যাল হয়। বর্তমানে ইংরেজিতে সবার পরে উইল বসানো যায়। বুঝতে পারছেন? বর্তমান আধুনিক ইংলিশে আই পরে সাধারণত শ্যাল ব্যবহার করি আমরা, কিন্তু সবার পরে উইল ব্যবহার করা যায়। ইউ উইল, হি উইল, আই উইল সব জায়গায় উইল ব্যবহার করা যায়, বা শ্যাল ব্যবহার করা যায় আই পরে শুধু। ইউর পরে শ্যাল ব্যবহার করতে পারবেন না। সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়, কিন্তু সকল ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা যায়। শ্যাল হচ্ছে একেবারে নির্দিষ্ট হচ্ছে আয়ের জন্য। মনে করেন আই শ্যাল গো, আমি যাব, আমি কি যাব, তখন প্রশ্ন হবে কেমনে? উইল বা শ্যালটা আগে নিয়ে আসবো, শ্যাল আই গো, হয়ে গেল প্রশ্ন।
আমি কি যাবো shall I go তুমি যাবে you will go you will go এটা হবে কি you will go তুমি যাবে তুমি কি যাবে will you go তুমি কি যাবে will you go মানে আমরা একটু জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কি অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলে কি হয়ে যাবে আমাদের ইয়েস নো যে কোশ্চেনগুলো আমরা করি সেটা গঠন হয়ে যাবে আচ্ছা আরেকটা উদাহরণ মনে করেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা দেই আমি যাইতে থাকবো আমি যাইতে থাকবো আমি যাইতে থাকবো বা সে যাইতে থাকবে তাহলে সে যাইতে থাকবে তখন এটা আমরা কেমনে প্রশ্ন করব শুধু ওইটাকে নিয়ে আসবো উইল হি বি গোইং সে কি যাইতে থাকবে এরকম প্রশ্ন খুব কম আসে এটা অনেক উদ্ভটের মতো মানে ফিউচার টেন্সটা একটা উদ্ভট কারণ ফিউচার শুধু আমি যাব খাবো এই ছাড়া সাধারণত ফিউচারে বলা হয় না ফিউচার এরকম বলে থাকে আমি জেগে থাকবো আমি খেয়ে থাকবো এরকম কি বলছেন will he be going সে কি যেতে থাকবে শুধু অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবে এখানে গোইংও থাকে যাবে হ্যাঁ হ্যাঁ সবই থেকে যাবে আর নয়তো আপনার যাইতে থাকবে মানে ভবিষ্যতের কাজ চলমান থাকবে না এমন থেকে বুঝাইলো না আচ্ছা পাঁচটা একটা উদাহরণ দিয়ে থাকি মনে করেন কি যে আমি গিয়েছিলাম কি I went সে গিয়েছিল কি he went কারণ আমরা জানি কি go এর ভিতর কি went তাহলে সাবজেক্ট প্লাস ভিতর কাজ গঠন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট গঠন এটা যখন আমরা প্রশ্ন করব তখন কি জায়গা অক্সিলারি ভার্ব আছে তাহলে এটা আমরা প্রশ্ন করব কেমনে দেখেন তো তাহলে কি আমরা এরকম প্রশ্ন করব যে did I গো wait did I wait এরকম দিলে কি হইলো না না এটা গো কেন হইলো না did I wait Past, কেন did তো past দেওয়া কারণ এই হয়েছে। ডিডটা নিজে কি করতেছে টেন্স নির্ণয় করতেছে হ্যাঁ। এই জন্য হচ্ছে এই জায়গা I went আছে কিন্তু আমরা কিন্তু হুট করে did I নাই বললাম যে স্যার বলছে যে শুধু অক্সিলারি ভার্ব চলে আসবে একটা যেহেতু এই নাই অক্সিলারি ভার্ব নাই এই জন্য একটা ডু মানে কি ডু ভার্ব একটা দিয়ে আসতে হবে পাস্টে আসলে ডিড প্রেজেন্ট ডাজ কিন্তু এখানে যেহেতু পাস্ট আছে আমি আগেই বলছি যে ডিড যখন আমি আসবো ডিড আনার সাথে টেন্সের নির্ণয়ের কাজ ও নিজেই করে দেবে তাহলে কি হবে ডিড আই গো ঠিক আছে আমি কি গিয়েছিলাম আচ্ছা তারপরে কি সে গিয়েছিল হবে কি did he go সে কি গিয়েছিল এরপরে পরে অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু হবে না ইম্পারেটিভ আলোচনা করতেছিলাম সেশনটা শেষ হয়ে গেছে মানে অক্সিলারি ভার্ব যে প্রশ্নগুলো আছে এদিকে আর কোনো প্রশ্ন আছে বোঝেন এরকম কিছু হইছে তারপর আপনারা বাসায় যে আপনাদের যে বেসিক গ্রামার গুলো আছে এগুলো দেখবেন আসলে এই 40 মিনিট 50 মিনিট লেকচারে সবগুলো নিয়ে আসা যায় না সবকিছু জাস্ট আমি সংক্ষেপে কিভাবে বোঝানো যায় সেটা চেষ্টা করছি এটার একটা ধারাবাহিকতা আছে বোঝানোর জন্য জাস্ট আপনাদের সংক্ষেপে অল্প সময়ের মধ্যে কিভাবে বোঝানো যায় ওইটাই চেষ্টা করতেছি আপনারা তারপর বই খুলে দেখবেন সবার ঘরে আশা করি বেসিক গ্রামারের বই একটা থাকার কথা আপনারা যে কোনো 6 থেকে 10 11 বা 12 মানে ইন্টারমিডিয়েট যে কোনো বিষয়ের ভিতরে দেখবেন এগুলো গঠন আছে এগুলো দেখবেন দেখে আমার না বুঝলে যেটাই না বুঝেন আমার জানাবেন স্যার এটা বুঝিনি পরের ক্লাসে আমি চেষ্টা করব বুঝাতে আচ্ছা আরেকটা আছে আপনাদের আছে ইম্পারেটিভস আগে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করে যাই যেহেতু আর 8 মিনিট 7-8 মিনিট আছে ক্লাস সেশন আচ্ছা ইম্পারেটিভ নামে একটা সেন্টেন্স আছে এই ইম্পারেটিভ সেন্টেন্স নামে একটা সেন্টেন্স আছে আচ্ছা আপনাদের মনে রাখার একটা কৌশল বলি আচ্ছা আমি বললাম এই কাজ করো বললাম কাজ করো আমি বললাম আমি পারবো না
আমি বললাম রহিম পারে, তুমি কেন পারবা না? কথাগুলো মনে রাখো, পারে আসছে না। মনে রাখবেন কোন আদেশ নিষেধ কাজ করার জন্য কি আদেশ দিলাম না? আবার অনুরোধ করতে পারি কি, দয়া করে আমার এক গ্লাস পানি দাও, এটা অনুরোধ। আবার উপদেশ দিলাম কি, যে মিথ্যা বলো না, কখনো মিথ্যা বলো না, এগুলো কি? তাই এগুলো কি সব পারার জন্য বললাম না, যাতে আপনি করতে পারেন। মনে রাখবেন যে ইম পারে কথা, এটা কি আছে? ইম্পারেটিভ, পারে কথাটার সাথে যুক্ত আছে। তার মানে বুঝবেন কোন কাজ করার জন্য যদি আদেশ নিষেধ অনুরোধ, মানে কোন কাজ করতে পারার জন্য আদেশ নিষেধ অনুরোধ যদি বলা হয়, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো কি করা হয় ইম্পারেটিভ, মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ নিষেধ অনুরোধ উপদেশ দেওয়া হয়, সেটাই হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আর আমি ডিটেইলস আলোচনা করব না, ডিটেইলস আলোচনা করা যাবে না। যা সেটা মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না। সাবজেক্ট থাকে না বললে ভুল হবে। সবাই আবার বলবে কি সাবজেক্ট ওয়ার্ড বলা শুরু করছে। কারণ আমরা জানি কি একটা সেন্টেন্স গঠন করার জন্য কি থাকবে, একটা সেন্টেন্স গঠন করার জন্য অবশ্যই লাগবে একটা সাবজেক্ট থাকা। তা আমরা যদি এসে ঠাস করে বলে ফেলাই যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, তাহলে বলবো কি আবার কি করতে হবে স্যার? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা সাবজেক্ট আমি বলছি থাকে না, না হবে উল্লেখ থাকে না, উল্লেখ থাকে না। আচ্ছা, আপনি একটা জিনিস বলেন তো, বলবেন স্যার দেখেন। আচ্ছা, আগে একটা কথা বলে দিই, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সর্বদা হবে ইউ। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হবে কি ইউ। আচ্ছা, এবার বলা থাকবে দুইটা প্রশ্ন আছে এখানে। কেন সর্বদা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ হবে, আবার কেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট গুলো থাকবে না? কথাটা একটা সাংঘর্ষিক হয়ে গেল। প্রশ্ন করতে পারে স্যার উল্লেখ থাকবে না, তাহলে আমার ইউ সাবজেক্ট আসবে কেন? দুই নম্বর হতে পারে স্যার সর্বদা ইউ কেন সাবজেক্ট হবে, অন্য কেউ কেন সাবজেক্ট হবে না? আচ্ছা, আপনি মনে করেন কাউকে কোনো কাজ করার জন্য আদেশ করলেন, অনুরোধ করলেন, বা কি করলেন, উপদেশ দিলেন। উপদেশ দিলেন কেমন? আপনি একটা মনে করেন একটা কাল্পনিক একটা সংলাপ করেন। মনে করেন আপনার বাড়ি একজন বলতেছে একটা কাজ করার জন্য, যে আপনার সামনে আছে, কি বলবেন? কাজটা করে দাও। কে কাজটা করে দেবে? যে সামনে থাকবে। আচ্ছা, আমার সামনে আপনি আছেন, আপনারা কি বলে সম্বোধন করবো? ইউ। আচ্ছা, আপনি একজন উপদেশ না, মানে কাউকে আপনি আদেশ অনুরোধ করবেন, উপদেশ করবেন, সে কি তার সরাসরি করবেন না? বললাম মিথ্যা বলিও না। আচ্ছা, এটা কথা বলা যায়, তুমি মিথ্যা বলিও না, দয়া করে তুমি আমাকে এক গ্লাস পানি দাও। আচ্ছা, যে উপস্থিত সে কি আমার পানি দিতে পারবে? তাহলে আমার সামনে যে তার বলবো যে দয়া করে পানি দাও। কে পানি দেবে? তুমি এক গ্লাস পানি দাও। তুমি কখনো মিথ্যা বলিও না, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, তুমি বাবা মার সাথে অসৎ আচরণ করো না। আচ্ছা, দেখেন তো আবার বলেন কি যে আমার ক্ষুধা লাগছে, তুমি ভাত দাও। আমি কি প্রশ্ন একটা ভুল করছি? কিন্তু দেখেন তো একটা প্রশ্ন কি আপনি বলেন তুমি খাবার দাও, নাকি বলে খাবার দাও? তারপরে বলে কি কখনো মিথ্যা বলিও না। অনেক স্টুডেন্ট থাকে বলে কি তোমরা কখনো মিথ্যা বলিও না। আচ্ছা, ইউ তুমি একজন, ইউ তোমরাও ইউ। ইউ কি কোনো প্লুরাল সিঙ্গুলার আছে? তোমরাও সবাই ইউ। আচ্ছা, আমি বললাম আপনারা দুইজন যখন আছেন, তখন বলবো কি? বললাম যে আপনারা লেখেন, তখন কি আমি কি আপনার আলাদা আলাদা বলবো নাকি বলবো ইউ? ইউ বলে সম্বোধন করবো দুইজনকে, একলারেও ইউ বলে সম্বোধন করবো। আচ্ছা, যেহেতু সবার ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ নিষেধ অনুরোধ সবখানে যেহেতু ইউ হইলো, সুতরাং আমাদের ইউ উল্লেখ না করলে হয়। ব্যাপারটা বুঝছে? মনে করেন আমি জানি যে আপনি পরে এই জায়গা থেকে বাড়ি যাবেন, আপনি প্রত্যেকদিন ক্লাস শেষ করে বাড়ি যান, তাহলে এটা তো আমার উল্লেখ করার দরকার নেই। আপনি বলবেন স্যার আমি এখন বাড়ি যাই, না বলেন স্যার আমি যাই। কারণ কি আমরা জানবো যে আপনি মনে করেন আমি নিশ্চিত যে আপনি এতে বাড়ি যাবেন, তাহলে তো আপনি বাড়ি যান, বাড়ির কথা উল্লেখ করার দরকার নেই। বলেন কি স্যার যাই, কয়জন বলে স্যার আমি বাড়ি যাই? আচ্ছা, এরকম যেহেতু ইউ দ্বারা এই ইম্পারেটিভ সেন্টেন্স সব সেন্টেন্সে সাবজেক্ট হবে ইউ, সুতরাং ইউ উল্লেখ করার দরকার হয় না। ইউটা থাকে উজ্জ্ব থাকে, এটাকে বলা হয় উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে। বুঝতে পারছেন? ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কি থাকবে না। ধরুন আপনি উপদেশ করলাম এই লেখো, বললাম কি লেখো, বললাম পানি দাও। দেখেন তো বললাম পানি দাও,
দেখেন এটা 2 মিনিট হয়তো আছে সাবজেক্ট বলা যায় যাক আপনারা শুধু গঠনটা লিখে রাখেন দেখেন এটা দুইটা কথা আছে ভার্ব প্লাস ফুল স্টপ ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ এটা হচ্ছে স্বাভাবিকভাবে আর আরো কিছু ঘটনা আছে যখন আমি অনুরোধ করব আপনাকে আচ্ছা আপনারা অনুরোধ করব কিভাবে তো দয়া করে গ্লাস পানি দাও তখন কি দেবে প্লিজ দেবে না প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার তখন আসলে অনুরোধ করার ক্ষেত্রে প্লিজ প্লিজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন তারপর হচ্ছে আপনার ফুল স্টপ তারপর আসবে আপনার বললাম মিথ্যা বলিও না কখনো মিথ্যা বলিও না তখন কি আমরা বলবো নেভার টেল এ লাই বললাম এই দুষ্টুমি করো না বললাম কি দুষ্টুমি করো না বললাম ভাত খেও না বললাম কি ভাত খেও না মানে কি ডো নট ইট রাইস তখন ডো নট তখন এই জন্য আসবে না বলতে বোঝায় এটা হচ্ছে অনুরোধ অনুরোধ বোঝাতে আর এই যে ভাত এইগুলো আসবে হচ্ছে সাধারণত আদেশ আবার বললাম নেভার অথবা ডট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ এটা হলো নিষেধ তাহলে এই তিনটা মনে রাখলে আপনারা মোটামুটি করতে পারবেন সরাসরি একটা আসলে ভার্ব আর ফুল স্টপ ভার্ব আর ফুল স্টপ কেমনে আসতে পারে ভার্ব আসতে পারে বললাম ডু দা ওয়ার্ক মানে বললাম ডু কর গো যাও আচ্ছা গো যাও কাকে বললাম ক্লাস শেষ সেটা শেষ হয়েছে রেকর্ড হোক একটু রেকর্ড একটু সবাইকে দিয়ে দিল মনে করে বললাম যাও যাও বলতে কি তোমাদের বলা হয়েছে বা আপনাদের বলা হয়েছে সুতরাং সাবজেক্ট ছিল কি ইউ ইউর পরে কি বললাম ইউ গো তুমি যাও তখন শুধু গো বলে কি সেন্টেন্স শেষ হয়ে গেল না তার মানে কি যে ভার্বের পরে ফুল স্টপ দিলে সেন্টেন্স শেষ হয়ে যেতে পারে সুতরাং আমি বললাম যে গো গো দিয়ে ফুল স্টপ দিলে একটা সেন্টেন্স হয়ে গেল কেন হইলো আমরা জানি কি সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স হয় না সেন্টেন্স হইলো কেন সেন্টেন্স এই কারণে হইলো যে আমাদের ইউ একটা সাবজেক্ট আছে বুঝছো ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের সাবজেক্ট কি লেখা লাগে না এজন্য শুধু ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হয়ে গেল ইউ তারপরে বলছে কি যে ভার্ব প্লাস এক্সটেনশন বললাম যে যাও তুমি বলো স্যার কোথায় যাও বললাম যে গো হোম বাড়িতে যাও গো হোম তার মানে কি এক্সটেনশন শব্দের অর্থ হচ্ছে বাড়তি অংশ তাই গোর পরে কি আমি বাড়তি অংশ বলছি এটা হয়ে গেল কি এক্সটেনশন গো হোম এই দুটো গো হোম হয়ে গেল কি বাড়তি অংশ আচ্ছা প্লিজ আর পরে ভার্ব কেমন আসে বললাম প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার বললাম দেখেন যে প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার আমি বললাম প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার যে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও আচ্ছা তখন কি আমরা অনুরোধ করার জন্য অবশ্যই কি নিয়ে আসি প্লিজ নিয়ে আসছি না তারপর দাও গিভ এই যে দেখেন যে গিফটটা আনলাম এই যে গিফটটা গিফট মানে কি দেওয়া না তাহলে কি প্লিজ এর পর সরাসরি ভার্ব চলে আসলো না যেমন এই যে প্লিজ এর পরে ভার্ব চলে আসছে আর এক্সটেনশন মানে বাকি অংশ আচ্ছা আরেকটা অংশ ডু নট অথবা নেভার দিয়ে বললাম কখনোই মিথ্যা বলিও না বললাম কি নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলিও না আচ্ছা এই টেল মানে কি বলা না তাহলে কি হলো নেভার বা ডন্ট চলে আসছে তারপরে কি ভার্ব আসছে তারপরে এক্সটেনশন এর হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স জাস্ট আপনি আজকে ধারণা দিলাম পরের দিন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব ঠিক আছে আজকের মতো